১৯৭৩ সালে বাংলাদেশের জাতির পিতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে দেশে একটি নতুন আইন প্রণয়ন করা হয়। সেটা ছিল দালাল আইন। এবং সেই দালাল আইনের পরিপ্রেক্ষিতেই ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শামস যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বিচার করার জন্য একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। সেই একই আদালতে যখন শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে তার কাছ থেকে যখন রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেওয়া হয়, ষড়যন্ত্রমূলকভাবে যেভাবে ডিপ স্টেটের সহায়তায় বাংলাদেশে একটি জঙ্গি জামাতি এবং রাজাকার সরকার কায়েম করা হয়, সেই একই আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের নেত্রী, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্য শুরু করে এবং সে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এখন প্রশ্ন হলো, যে আদালতটি গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দালাল আইনের মাধ্যমে, এই আইনটির দ্বারা এই আদালতটি গঠিত হয়েছিল, সে আইনে কি কোনো আন্দোলনের মাধ্যমে আহ, যে সরকার চলে যেতে বাধ্য হয় তার যে সরকার প্রধান বা বাংলাদেশের একজন নাগরিক, অথবা কোনো ধরে নিলাম কোনো গণতান্ত্রিক আন্দোলন, তর্কের খাতিরে সেটিকে ধরে নিলাম, সেই আন্দোলনের মাধ্যমে যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে কি বিচার করা সম্ভব? এখন এই উত্তরটা খুবই দীর্ঘ হবে, তবে আমি সংক্ষেপে উত্তরটি দিই। সংক্ষেপে হলো, ধরেন কোনো একটি জায়গা বরাদ্দ দেওয়া হলো বনায়ন করার জন্য, যে এখানে সবুজ বিপ্লব ঘটানো হবে, বনায়ন করা হবে এবং বনায়নের জন্য জায়গাটি বরাদ্দ করা হলো। তো আপনি কি করলেন? সেই জায়গাটিতে গাঁজার গাছ লাগালেন। এতে কি বনায়ন হয়েছে? হ্যাঁ, এক অর্থে হয়তো বনায়ন হয়েছে, কিন্তু গাঁজার গাছ লাগিয়ে কি বনায়ন সম্ভব? গাঁজার গাছ লাগিয়ে যদি বনায়ন করা যায় এবং সেটিকে যদি আপনি বনায়ন হিসেবে স্বীকৃতি দেন, তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালটি পরিচালিত হচ্ছে যুদ্ধাপরাধী জামায়াতের আইনজীবী এবং তাদের বিচারকদের দ্বারা, সেটিকেও তাহলে আদালত বলা যাবে এবং সেটির বিচার কার্যকেও তাহলে বৈধ বলা যাবে। গাঁজার চাষ যদি বনায়ন হয়, তাহলে শেখ হাসিনার উপর যে অবৈধ রায়টি আরোপ করা হয়েছে, সেটিও তাহলে একটি আদালতের রায়। ধন্যবাদ সবাইকে।